আপনার কাছ থেকে শুরু করতে চাই বাংলাদেশের একটি ঘটনা নিয়ে, যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ছেড়েছিলেন 1 মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেন, অনেক আলোচনা হলো, সেই ঘটনা পড়ার পরে অনেক কিছু হয়েও গেল। তিনি 1 মাস পরে চিকিৎসা শেষে দেশে ফিরে গেলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এমন প্রশ্ন যখন সাংবাদিকরা করেন বা তার কাছে করা হয়, তিনি বললেন যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হলে গ্রেপ্তার নয়। তিনি এই 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধ, তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন। আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না, তারা কেন ফিরছেন না, আপনি কেন ফিরছেন না? আচ্ছা দেখেন, প্রথম কথা হলো যে হি ইজ এ চ্যাম্পিয়ন পলিটিশিয়ান, কোনো সন্দেহ নাই। সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, এবং ওনার সাথে আমার খুবই একটা স্নেহ ঘেরা সম্পর্ক আছে। উনি আমাকে খুব স্নেহ করেন এবং আমার অনেক ভালো ভালো স্মৃতি এবং অনেক কিছু শুনেছি, জেনেছি এই দল সম্বন্ধে, বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে। আমি সেই জায়গা থেকে খুব কৃতজ্ঞ যে আমার একজন মানুষের আমার পরিচয় আছে। আমার বাবার সাথেও তার সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, তারা বহু সংসদে একসাথে সংসদস্য ছিলেন। এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুধু বলতে চাই, অল দ্য রেসপেক্ট টু মিস্টার আব্দুল হামিদ, হি ডিজার্ভস ইট, এবং হি ইজ ডেফিনেটলি আ ট্রু পলিটিশিয়ান, এ ভেরি কারেজিয়াস সোল। এবং আল্লাহ তাআলা, উনি 80 বছর বয়স, এই বয়সে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি আল্লাহর কাছে। দেখেন, প্রথম কথা হচ্ছে ওনাদের জেনারেশনটা তো ব্যতিক্রমী একটা জেনারেশন, এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন কারো আনুকূল্যে বা কারো দয়া দাক্ষিণ্যে না। যার দরুন তিনি এমন সাহস দেখাতে পারবেন, এটাই তো খুব স্বাভাবিক। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি, তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না। তার মধ্যে আমিও আছি। এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু, রাজনীতি হচ্ছে সংহতির ব্যাপার, রাজনীতি হচ্ছে বৈষম্যহীনতার ব্যাপার, রাজনীতি হচ্ছে সাম্যের ব্যাপার, রাজনীতি হচ্ছে সৌন্দর্যকে উদযাপন করার ব্যাপার। সেখানে আমাদের ভালো লাগুক বা না লাগুক, আমরা রাজনীতি থেকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম, এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম যার দরুন সেই সাংঘর্ষিক রাজনীতির চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন, আমি প্রায়শই আজকাল খেয়াল করি যে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বলে ব্যতিক্রম ভিন্ন তা না। গত 15 বছর বা 16 বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মতের রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি। এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম, সেটার ফলাফল আমরা ভোগ করছি। এবং আপনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের যখন কথা বলছেন, তখন একটা তো হচ্ছে তিনি সাংঘর্ষিক রাজনীতি করেননি, তিনি আদর্শের রাজনীতি করেছেন একেবারেই। মানুষের নিশ্চয়ই ভুল ত্রুটি ছিল, কিন্তু কোন মানুষের শত্রু হওয়া জেনে শুনে এই ব্যাপারগুলা বোধহয় তার ভিতরে ছিল না, আমি এতটুকু নিশ্চিত এই জায়গাটায়। যেমন ধরেন আপনাকে আমি বলি, আমার তার মানে কি এরকম রাশিদ রহমান যে ভালো রাজনীতিবিদরা থাকতে পারছেন দেশে, যারা ভালো রাজনীতিবিদ নন তাদেরকে ওই জায়গাটা পরে আসছি, ওই জায়গাটা পরে আসছি। আমাকে একটু ডিরাইভ করতে দেন, না হলে হয় কি যে জিনিসগুলো এত সেন্সিটিভ। আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন, ঠিক একইভাবে তারা অনেকে তো খুব একটা সংবেদনশীল অবস্থায় আছেন। মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে। একটু আমাকে সহযোগিতা করেন, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই, এটা সবার জন্য হেল্পফুল হবে। তো তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠজন যারা ছিলেন, তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন, রাজনৈতিক ভাবে চেষ্টা করেছেন, এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছেন। কিন্তু দেখেন, ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই, কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ, তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংরামির ভিতর কোনোদিন হাত দেননি। তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন,
তার সামনে অনেক কিছু ঘটে গেল, তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না। আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিঃপ্রকাশ দেখছেন, তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক, আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে। যে যত কথা আপনাকে বোঝা গোমুখ চক্রান্ত ছিল, নো, এটা মানুষের জনরোষ, এটা বাস্তবতা। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন, আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম, পারহ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মোহিকানস, পারহ্যাপস হি ইজ লাস্ট অফ দ্য পলিটিশিয়ানস who want to live the life of a honorable politics, যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি জীবন ধারণ করতে চান, বলেন তাদের মধ্যে উনি শেষ করেন। আমি এক্স্যাক্টলি বুঝতে বলতে পারছি না, কারণ এটা তো এক্সট্রা হচ্ছে, বাট আমার ফেসবুক পোস্টে আছে। খুবই নির্মোহ, কাউকে আঘাত করে না, কিচ্ছু না। এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি ফিরে এসেছেন, কোনো প্রোটোকল নাই, কোনো পুলিশ নাই, কোনো দলের নেতা কর্মী নাই, কিছু নাই। কিন্তু আমি আপনাকে বলতেছি 100 বছর তার নামটা থেকে যাবে, এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম। লেখার পরে বেশিরভাগ লোকই, আপনার 99% লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে। তার ভিতরে একজন আমাদের দলের, তিনি আমাদের আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেবের কাজিন, আপন খালাতো ভাই বোধহয়, তিনি একটা খুব নেগেটিভ কমেন্ট করলেন। তা আমি তাকে ফোন করলাম, ফোন করে বললাম, ভাই কি ব্যাপার, উনি কানাডায় থাকেন, তা আমি কল করবো এটা তার উনি চিন্তা করতে পারেনি। I do that. আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে, I don't worry about it. I call them and I ask them because I want to know. আমি জানতে চাই আসলে কি হচ্ছে। কারণ এই কমেন্টের পিছনে যিনি, তিনি একজন মানুষ, তার চিন্তাটা বোঝা দরকার। তো উনি যে কোনো কারণে হোক আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে বললো যে, ভাই আমার এটা ভুলে হয়ে গেছে, আমি আসলে এই কমেন্ট দিতে যাইনি, কি যে লেখা কিভাবে হয়ে গেল, আমার ক্ষমা করবেন। তা আমি আর কথা বাড়ালাম না। একজন লোক যখন ক্ষমা চান, ওকে ফাইন। এবং আমার থেকে বয়সে বড়, আমি ওনাকে ভাই সম্বোধন করে সালাম টান দিয়ে ফোন বলে যে, কখনো কোনো মতামত থাকলে আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি আপনাকে একটু দেখে বলি, হ্যাঁ, এটা ভুল করাটা ঠিক হবে না। রাইট। তো আরেকটা কমেন্ট, সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান। আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না, যে একটা ইয়াং ছেলে মোটরসাইকেলের উপর বসে খুবই বাজে একটা কমেন্ট করেছে। তা আমি তাকে কল করলাম, কল করার পর প্রথমে ধরে নেই, পরে সে কল ব্যাক করলো, আমি ধরলাম, ধরার পরে খুবই উত্তেজিত। আমি বললাম, ভাই কি হয়েছে, আপনি যে আজে বাজে কথাগুলো লিখতেছেন, কারণটা কি? আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিইনি। বলে, আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন? তাই বলে, আপনি কি হবিবুর রহমান? বলে, না, আমি হাবিবুর রহমান। মানে বানানে ভুল করেছিল। আপনার বাড়ি কোথায় ভাই? বলে, আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠাপুকুরে, চিতলি দক্ষিণ পাড়া মিঠাপুকুরে। আমি বললাম, জানি আপনি আমার বাড়ির পাশের লোক, আপনি এরকম কথা লিখতেছেন কেন? বলে, কেন আপনাদের মনে নাই? আপনারা যখন 2015 সালে আমাকে জায়গিরহাটে 7 জনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকায় যখন 18 মাস আমাকে জেলে রেখে দিলেন, জামিন দিলেন না, আমি জমি জমা বিক্রি করে, ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম, কেন আপনার মনে পড়তেছে না? আপনাদের মনে পড়ে না? ঠিক আছে, আসেন, দেশে আসেন, বুঝাবো আপনাকে। আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে, আপনি একটু আপনি বলতে কি বুঝাচ্ছেন? বলে, কেন আপনারা আওয়ামী লীগ? আচ্ছা ঠিক আছে, হোক, আপনি তো আমার পাশের গ্রামের মানুষ, আপনার কথা আমাকে বলেন সরাসরি, আপনাকে আমি কি করছি, আপনি আমাকে কি করছেন? বলে, না, আপনি তো কিছু করেন নাই, আমি মমিনের ভাই, আপনি মমিনকে চেনেন না? যে, হ্যাঁ, মমিন আমার সাথে অনেক ঘুরেছে, মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে, আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে, সেটা অন্য কথা, কিন্তু সে আমার এলাকার মানুষ। আপনি মমিনের ভাই? বলে, হ্যাঁ। বলে, ভাই ঠিক আছে, আপনি জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যাই করেন, আপনার আসল রাগটা কি আমাকে বলেন। বলে, ভাই আমি থাকি চিতল দক্ষিণপুরে, আমি ওই জায়গিরহাটে কিভাবে গিয়ে বাসে আগুন দিলাম, আপনি আমার নাম দিলেন কেন মামলায়?
আমি আপনাকে যেটা বুঝতে যাচ্ছি, তাই বললাম যে মামলা কি এখনো চলো, বলে এখনো মামলা চলো না। তার মানে 2015 সাল, আজকে হলো 2025 সাল, 10 বছর ধরে একটা মামলা চলছে। দেখেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন। তাদেরকে দমন করতে গেলে মামলা হবে, ঠিক আছে, কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয়, তাহলে পেট্রোল বোমার কারণে যিনি মারা গেলেন, অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন, তার সে যেমন বিচার পাচ্ছে, ঠিক একইভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন, যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। অথচ দেখেন আজকে 10 বছর হয়ে গেছে এই মামলাটা শেষ হয়নি। এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি, এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কারভাবে বুঝতে পারছি। আপনি কি আমার কথা শুনতে জি, পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি। মানে সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা, আপনার স্ক্রিনটা হ্যাঁ এখন ঠিক আছে, সেই ছেলেটার যে ক্ষোভের জায়গা সেটা আপনার কাছে সে এখন বলছে, তখন বলতে পারে নাই কেন? তখন কি আপনারা জনগণের থেকে অনেক দূরে থাকতেন? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এই ছেলেটা যাই হোক নির্দোষ, সেটার সাথে যুক্ত নয়। কারণ ইট ডাজন্ট মেক সেন্স। কারণ যেই জায়গায় আগুন ধরানোর ঘটনা সেখানে 30 মাইল দূর থেকে গিয়ে রাত্রেবেলা 3টার সময়, এগুলো আসলে মিলানো খুব কঠিন, বুঝছেন? একজন মাত্র হাবিবুর রহমান, এরকম অসংখ্য হাবিবুর রহমান থাকতে পারে এবং এখান থেকে রোষানল তৈরি হচ্ছে, বুঝলেন? আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে। আমরা বুঝতে পারছি, মনে হয় ছোট বাচ্চা আমরা সবাই কিছু বুঝতেছি না কেন। আমি আপনার ছোট একটা উদাহরণ দিলাম, এবং আপনি যে জিজ্ঞাসা করলেন যে কেন এই ছেলেটা আমার কাছে আসে নাই, এই ছেলেটার আপন ভাই তো আমার সাথেই ছিল। আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে। কিন্তু যদি কোনো লোককে আপনি 18 মাস জেলে রাখেন, তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতায়, সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন, সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে? আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন, সে উপরে আছে, সুতরাং সে এখন কমেন্ট করতে পারে, সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে, সে চেষ্টা করে আপনার ঘর বাড়ি নষ্ট করতে, অনেক ধরনের হুমকি ধামকি দিতে পারে। দিজ আর ভেরি ন্যাচারাল, খুব প্রাকৃতিক। আমি আপনাকে প্রাকৃতিক ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি বলতে চাচ্ছি কি, আপনার এই বক্তব্য একদম স্পষ্ট। মানে দলের বিরুদ্ধে যে অভিযোগ, কিন্তু আপনাদেরও ব্যক্তিগতভাবেও জনসম্পৃক্ততা সেই লেভেলের ছিল না যে একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করতে পারে, এমনকি আপনার ভাই, মানে তার ভাই একসাথে করে। না আমার বা আপনার ব্যক্তিগত সম্পৃক্ততা কিরকম আমি এভাবে বুঝাই বলি। ধরেন আপনি একজন সমাদৃত গণমাধ্যম কর্মী, আপনি নাম করা ডিবিসি চ্যানেলে একসময় কাজ করতেন, রাইট? এখন অবভিয়াসলি সংবাদ সংগ্রহ করার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনাদের তো একটা সবুজ সংকেত পাওয়া একটা তালিকা থাকে। তার মানে অমুক ভদ্রলোক বা ভদ্র মহিলা সংসদে যেতে পারবেন, গণভবনে যেতে পারবেন, বঙ্গভবনে যেতে পারবেন, রাষ্ট্রীয় অতিথি যারা আসেন তাদের প্রোগ্রামে যেতে পারবেন। এখন যেখানে এই অবস্থা ছিল, আমি কথার কথা বলছি, ধরেন একটা উদাহরণ দিতে চাই, ধরেন তাবিত আওয়াল বা ইশরাক যারা ঢাকায় রাজনীতি করে, তারা আপনাদেরকে কোনোদিন একটা ডিনারের জন্য আমন্ত্রণ জানালো সংবাদকর্মীদের, গণমাধ্যম কর্মীদের, গেলেন, এই ছবি একটা গোয়েন্দা সংস্থায় গিয়ে চলে গেল, তারপর দিন থেকে তো আপনার গ্রিন পাস, আপনার সবুজ পাস বাদ, আপনি আর কোথাও যেতে পারবেন না। এটা যেমন আপনার জন্য সত্য ছিল, ঠিক একইভাবে আপনি জনসম্পৃক্ততার কথা যেটা বলছেন, জনসম্পৃক্ততা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে তো আওয়ামী লীগের হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শুধু আওয়ামী লীগের লোক তো যাইতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সবাই যেত। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা ফজল কাদের চৌধুরী, যিনি পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, পার্লামেন্টের স্পিকার ছিলেন, হ্যাঁ, মুসলিম লীগের সভাপতি ছিলেন, তিনিও তো বঙ্গবন্ধুর বাসায় গেছেন, বঙ্গবন্ধু তার বাসায় গেছেন। কথা হচ্ছে যে আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের, আমি কাউকে দোষী করছি না, আমি বলছি আমাদের আগামী দিনে এগোতে হলে সকলের কাছে আমাদের আহ্বানটা হচ্ছে সাংঘর্ষিক রাজনীতিটা যেভাবে হোক এটা বন্ধ করতে হবে। আপনি যে সাংঘর্ষিক রাজনীতি বন্ধ না করেন, তাইলে ভাই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ মানে ওই সংকটটা আপনাদের মধ্যে ছিল যে গ্রিন সিগন্যালটা যদি বাতিল হয়ে যায় বা দলীয় পদ পদবি যদি কোনো রকম ঘাটতি হয়, না দলীয় পদ পদবি আপনি টিকতেই তো পারবেন না, দলীয় পদ পদবি আর পদ পদবি রাখেন। এখনকার অবস্থা যদি একটু জানতে চাই, আব্দুল হামিদ ফিরলেন, সাহস করে ফিরলেন, তাকেও গ্রেফতার করা হতে পারতো, কারণ তাকে তিনি যখন চলে আসলেন দেশ ছেড়ে, তখন একটা যে ঘটনা ঘটে গেল, মানে আন্দোলন এমনকি আওয়ামী নিষিদ্ধ পর্যন্ত হয়ে গেল আওয়ামী লীগের কার্যক্রম, তারপরে তিনি ফিরে গেলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন তার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, একটা মানুষের যখন বেঁচে থাকার প্রশ্ন আসে, তখন তো দেশে বা দেশের বাইরে এটা আপনি বিচার করতে পারবেন না, তার বেঁচে থাকাটা তার অধিকার, তাই না? কিছু কিছু জায়গায় আমরাও তো সেই অধিকার হরণ করেছি, তাই না? মানুষের বিদেশে যাওয়া বা চিকিৎসা নেওয়ার জায়গাটা, এটা মেনে নিতে হবে। উনি যখন দেশের বাইরে গেলেন, আমাদের ভিতর থেকে একটা অংশ কি শুরু করবো,
যে এখান থেকে থাইল্যান্ডে গেছেন, থাইল্যান্ড থেকে দিল্লিতে যাবেন, যাওয়ার পরে সব আলাপ আলোচনা হয়ে যাবে এবং আওয়ামী লীগের সভাপতি হয়ে বা সভাপতির কাছে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তিনি আওয়ামী লীগের হাল হাতে ধরে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তার মানে একজন লোক যে অসুস্থ হবেন, নির্বিঘ্নে তার চিকিৎসা করবেন, সেটারও সুযোগ নাই। মানে গুজবের কারণে আপনি আক্রান্ত। এখন আমি এবার বলতে চাই, আমি আজকে খোঁজ নিয়েছি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্টটা এখনো লাল পাসপোর্ট। কারণ কি? কারণটা হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, যেটার উপর দিয়ে বাংলাদেশের সরকারের প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর সম্মানটা এবং শ্রেণীবিন্যাসটা নির্ধারিত হয়। সেখানে বাংলাদেশের 1 নাম্বার পদ ধারণ করেন রাষ্ট্রপতি, 2 নাম্বার পদ ধারণ করেন বর্তমান প্রধানমন্ত্রী অথবা তার জায়গায় যদি প্রধান উপদেষ্টা হন তিনি, 3 নাম্বার পদ ধারণ করেন স্পিকার, চতুর্থ হচ্ছেন রাষ্ট্রের প্রত্যেক সাবেক রাষ্ট্রপতি। অর্থাৎ ইট ইজ এ পারপেচুয়াল অফিসিয়াল পজিশন। তিনি লাল পতাকা নিয়ে, লাল পাসপোর্ট নিয়ে, লাল পাসপোর্টের অধীনে যতগুলো চুক্তিতে বিনা ভিসায় দেশে গমন করা যায়, প্রত্যেকটা দেশে তিনি যে কোনো সময় যেতে পারতেন। তিনি যদি সাহসী লোক না হতেন, তিনি যদি ভয়ে আক্রান্ত থাকতেন, তাহলে থাইল্যান্ড থেকে উনি ভারতে গেলে কোনো সমস্যা ছিল না। আমার ওই পোস্টে এমনও কমেন্ট এসেছে ভারত জায়গা দেয় নাই তাই উনি যান না। আরে ভাই, একটা দেশের সাবেক রাষ্ট্রপতি পৃথিবীর যে কোনো দেশে যায় পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলে দিয়ে দিবে। মানুষকে ছোট করা সহজ, বড় করার চেষ্টা করেন, মানুষের প্রতি কাইন্ড হন। আমার এটা হচ্ছে কথা। আমি একটু প্রশ্ন করতে চাই, আপনাদের আশঙ্কা কি? মানে যদি আমি আপনার আশঙ্কার কথাই জিজ্ঞাসা করি, যে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনিও প্রশংসা করছেন যে তিনি সাহসী, তিনি ফিরে গেলেন, আপনার কি মনে হয় আপনি যদি ফিরে যান তাহলে কি হবে? ফিরছেন না কেন? না, আমি তো আপনাকে এর আগে আপনার অনুষ্ঠানে বলেছি, আমি যদি বুঝি যে আমি আদালতে একেবারে সুস্থ শরীরে দাঁড়াতে পারবো এবং আমি যেই আইনজীবীকে চাই, এটা তো আমার অধিকার, আমি যেই আইনজীবীকে চাই সেই আইনজীবী আমার প্রতিনিধিত্ব করতে পারবেন নির্ভয়ে, নিঃসংকোচে, এবং যৌক্তিক জায়গায় আমি জামিন পাবো বা যেই সুযোগটা পাওয়ার কথা একজন দেশের নাগরিক হিসাবে, সেটা নিশ্চিত হলে আমি অবশ্যই ফিরে যাব। তবে হ্যাঁ, আপনি জানেন যে আমার 2টো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমার ভিতরে, ধরেন ওই বাসার মধ্যে তখন যদি আমি থাকতাম তাহলে আমার কি হতো, সেটার উত্তর যদি আপনি বোঝেন তাহলে আপনি এটাও বুঝবেন কেন আমি ফিরতে পারছি না। তবে আমি ফিরতে পারছি না, আপনাকে বলতে চাইছি যে পরিবেশটা তার একা তৈরি করার ক্ষমতা আমার নাই। আজকের এই পরিবেশের জন্য আমি এককভাবে হয়তো বা দায়ী না। আমি নিজেকে, নিজের অংশটুকু নিতে রাজি আছি, কিন্তু ব্যাপক অর্থে যাদের কারণে আজ এই পরিবেশটা তৈরি হয়েছে তারা যদি অনুভব না করেন যে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আমাদেরকে আসতেই হবে, সেটা আগে পারি নাই, এখন পারতে হবে, অথবা আগামী দিনে পারতে হবে। কেন আপনাকে এই কথাটা বলছি? কারণ আমাকে চিরকালই আমার শৈশবকাল থেকে বিপ্লিক্যাল যে ঘটনাগুলো বা পৌরাণিক যে ঘটনাগুলো অথবা গ্রিক মিথোলজির যে ঘটনাগুলো, এগুলো সবসময় খুব আপ্লুত করে এবং তাড়িত করে। আমি এর মাঝে অনেক সত্য খুঁজে পাই, কারণ এগুলো আসলে এমনি এমনি তৈরি হয় না। এগুলা সময়ের থেকে বহুদূর হলেও কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করে এই গল্পগুলো তৈরি হয়েছে। এখন সত্য এবং গল্প দুটোই আছে, কিন্তু দুটোর থেকে শেখার অনেক কিছু আছে। আপনি দেখেন, যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে সকলকে ক্ষমা না করতেন, তাহলে ইসলামের এই প্রসার কি কোনোদিন সম্ভব হতো? তার মানে যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বছর পর বছর নির্যাতন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তার অনুসারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি he became larger than life। তিনি একজন ক্ষুদ্র মানুষের জীবনের থেকে বৃহৎ হয়ে তিনি ক্ষমার পথকে বেছে নিয়েছিলেন। এটা তো গেল একটা পৌরাণিক ঘটনা, সত্য ঘটনা। এখন আপনি মনে করেন যে যদি আপনি বিবলিক্যাল একটা ঘটনা হাতে নেন, যে লেটস সে জিসাস ক্রাইস্ট, মানে যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু রাজা কনস্টান্টাইনের পরে এই যে খ্রিস্টীয় ধর্মের যে জয় জয়কার, তাতে তারা ওই রোমান এম্পায়ার লোকদের উপরে যদি দয়া পরবশ না হতো, তাহলে আপনি কি এখন রোমান এম্পায়ারের যে ছিটা ফোটা, মানে অর্থাৎ রোমান নাগরিকদের যাই ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের খুঁজে পেতেন না। তো আপনি এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় কাকে দেখতে চান? বর্তমান সরকার কি অন্তর্বর্তী সরকার? না, আপনি এরকম বলতে, আমি দুটো পৌরাণিক এবং বিবলিক্যাল এক্সাম্পল দিয়েছি। এবার আমি একটা পার্থিব এক্সাম্পল আসবো, একেবারে মানুষের। নেলসন ম্যান্ডেলাকে যত বছর অন্তরীণ করে রাখা হয়েছিল, তার স্ত্রী উইনি ম্যান্ডেলাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তার অনুসারীদেরকে, কৃষ্ণাঙ্গদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, ডেসমন্ড টুটুকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল, যদি ক্ষমার পথ এবং সংঘর্ষ এড়ানোর পথকে তারা বেছে না নিতেন,
তাহলে আজকের সাউথ আফ্রিকা কি বসবাসযোগ্য হতো? কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করার দায় প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিয়ে যদি কৃষ্ণাঙ্গরা ক্ষমতায় আসতো, তাহলে কোন শ্বেতাঙ্গরে কি খুঁজে পেতেন? আর কোন শ্বেতাঙ্গ যদি খুঁজে না পেতেন, তাহলে সাউথ আফ্রিকার এই যে দৃঢ় অর্থনৈতিক যে ভিত্তি, সেটাকে আপনি খুঁজে পেতেন। আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে আমাদেরকে কোনো না কোনো পর্যায়ে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাংঘর্ষিক, আমরা যুদ্ধ করব, আমরা প্রতিশোধ নিব, নাকি আমরা সংহতি তৈরি করব। এখন অবশ্যই আমি তো আর একক কোন সত্তা নই। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান যে পরিস্থিতি, রাশিদ রহমান, বর্তমান যে পরিস্থিতি, তাতে আপনাদের প্রতিশোধ নেবার মতো খুব অবস্থা নাই, কিন্তু যারা আছেন এখন ক্ষমতায়, প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আজকে নাই, আগামীকালকে হতে পারে, কিন্তু প্রশ্নটা ওটা না। প্রশ্ন হচ্ছে আপনি আদৌ কোনোদিন প্রতিশোধ নিবেন কিনা। আপনার পূর্ব অভিজ্ঞতা বলে বা ইতিহাস বলে আপনারা প্রতিশোধ পরায়ণ, আপনারা প্রতিশোধ পরায়ণ, রাশিদ রহমান। আপনারা প্রতিশোধ পরায়ণ। এখন আপনারা কি চাইছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রোলে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে থাকুক এবং আপনাদেরকে সেইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক? না না, আপনি আরো কন্টেম্পোরারি জায়গায় যাচ্ছেন না কেন? আমি আশা করি এটাকে তির্যক ভাবে না নিয়ে সোজাসুজি ভাবে নেবেন। 1971 সালে আপনার গণহত্যার পরে, 1971 স্বাধীনতা যুদ্ধের পরে এই যে শতাধিক পাকিস্তানি কমান্ডার যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এবং সিপাহীরা যারা গ্রেপ্তার ভারতে চলে গেল, এই যে সিমলা চুক্তি শোনেন, তাদের কারো শেষ পর্যন্ত বিচার বা কিছু করলেন না কেন? তারা তো হত্যা করছে। কারণ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনাকে কিছু অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমি সেটা সমর্থন করি, সেটা বলি না। আমি বলছি এগুলো চিন্তা ভাবনা করার বিষয় আছে। আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেটার কোনো একক উত্তর হয় না। উত্তরটা হচ্ছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। তো আপনারা কি ক্ষমা চাইবেন? আপনারা যদি বলে ধরেন সেই বাস্তবতা যদি আসতে হয়, একটা পক্ষকে তো আগাতে হবে। শুনেন, আপনারা তো ক্ষমা চান না। শুনেন, আমি তো কম বুঝি। আমরা মনে করি ভুল ত্রুটি মানুষ করে। আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি নেই, হয়তো মানব কার্যক্রমে ভুল থাকতে পারে। সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি, আমি দোষের কিছু দেখি না। কারণ আমাদের থেকে অনেক বেশি বোঝা লোক আছে যারা মনে করে ক্ষমা চাইবো কার কাছে, কিসের কাছে, কখন। তো রাজনীতিতে তো আসলে যেমন ধরেন, আমি হাঁটতে হাঁটতে আপনার গায়ে চা পড়ে গেল বা ধাক্কা লাগলো বা আপনি ব্যথা পেলেন, আপনাকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে পারি। রাজনীতিতে তো সবসময় ব্যক্তিগত ক্ষমা চাওয়া লাগে না। রাজনীতিতে আসমানের দিকে তাকায়ও জাতির কাছে ক্ষমা চাওয়া যায়, অথবা যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া যায়। এখন এদেরকে কিছু বললে তো এদের কিছু অন্ধ অনুসারী আছে, এরা যেই ভাষায় গালিগালাজ করে, শত্রুতা শুরু করে, কোনো বাস্তবিক মানবিক কথা বলা যায় না আসলে। এবং আচ্ছা, তাহলে একটু সামারিটা আপনি চাইছেন, আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত? না, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছি, সেই ভুল সিদ্ধান্তগুলো আগামী দিনে হবে না, এটা রিএশিওর করা। এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না। অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই ধরনের অনাচার অবিচারগুলো হবে না। এবং আপনার 15 বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে, কেউ কোনো কথা বললেই আপনার সাথে মতামতে না মিললে তাকে ভয় দেখানো হয়েছে, গালিগালাজ করা হয়েছে, সেটা এখনো চলমান। এটা যদি বন্ধ না করতে পারেন, খুব ভালো কোনো ফলাফল হবে না। আপনার একটা বৃহৎ দল, আপনি নিজে বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল। এই আওয়ামী লীগে মাঝি আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, প্রভাষক আছে, অধ্যাপক আছে, বিজ্ঞানী আছে, সাবেক পুলিশ কর্মকর্তা আছেন, সেনা কর্মকর্তা আছেন। তো সবার মন কি একরকম হবে নাকি? নট এট অল। এবং আপনি তো দিনের শেষে আপনি তো পিয়ন পালতেছেন না, আপনি তো অফিস সহকারী পালছেন না, যার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা খুব অল্প। অফিস সহকারী বা পিয়নও সম্মানী জায়গা, তাকে ছোট করতে চাই না, কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার কোন কাজের ব্যাপারে সুযোগটা সীমিত। আপনি সেটা করছেন না। আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে, আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে, যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন। এখন একজন সংসদ সদস্য সম্ভাবনাময়ী ব্যক্তি যিনি হতে পারেন বা হতে চান, সবাই হবেন তা না, যার চিন্তা করার শক্তি আছে। এখন তার সাথে আপনার চিন্তায় না মিললে আপনি হয়ে যাচ্ছেন দালাল, আপনি হয়ে যাচ্ছেন গাদ্দার, আপনি হয়ে যাচ্ছেন রাজাকার, আলবদর। এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করতে আপনি চিন্তা করতে পারবেন না। আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসদও আগে এগোতে পারেন না। সেখানে এত বড় একটা দল, সেখানে আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে, এর বাইরে আলাপ করা যাবে না, এটা তো হতে পারে না। বা কতটুকু আলাপ করা যাবে,
এটা তো হতে আপনি পারে না। বলছেন যে সংশোধনীর সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় এখন, তো এই রকম যারা সিদ্ধান্ত নেবার মতো জায়গায় আছেন, আমরা সম্প্রতি দেখছি ওবায়দুল কাদের, তিনি বেশ সরব হয়েছেন রাজনীতিতে, বেশ কথাও বলছেন বিভিন্ন গণমাধ্যমে। তিনি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার, তিনি বলছেন যে দেশে 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান, এর অর্থ সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। এটা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী এপ্রিলে নির্বাচন, সেই প্রসঙ্গে তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে জনমতকে উপেক্ষা। মানে এই প্রসঙ্গটা কি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমতের উপেক্ষার বিষয়টা আপনারা উপলব্ধি করতেন, নাকি এখন আসলে এসে উপলব্ধি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিলে জনমতের উপেক্ষা, বিএনপিকে বাদ দিলে উপেক্ষা হয় না? না, এই প্রশ্ন তো ওনাকে করতে হবে। আনফরচুনেটলি এই প্রশ্ন ওনাকে কেউ করছেন না, এটা করার সাহস কারো নাই। আশা করি করবো। আপনি হয়তো বা করবেন, আমি যদি গণমাধ্যম কর্মী হতো অবশ্যই আমি ওনাকে জিজ্ঞেস করতাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ওনার একটা বক্তব্য, উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন, ওনার একটা বক্তব্য আমার কোনো লেখা ছাড়া, আমি কিছু লিখিনি, শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য। ওখানে আমার কোনো মতামত, কিচ্ছু, কোনো ইঙ্গিত কিছু নাই। আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি, বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাই গালি দিচ্ছেন। আপনি কমেন্ট গুলো দেখবেন, খুব ইন্টারেস্টিং। এখন হি ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ, ডেফিনেটলি সাধারণ সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব আছে, ওনার ক্ষমতাও আছে, কিন্তু আমি তো একজন আওয়ামী লীগের কর্মী। এখন আমার দলের সাধারণ সম্পাদককে যদি 100টা লোক গালি দেয়, 100টা লোক গালি দিচ্ছে, এটা বলার অধিকার আমার নাই, সেটা তো হতে পারে না। উনি যদি বলেন যে আগামী দিন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, এটা দলের নির্দেশ, তাহলে আমার জন্য নির্দেশ, ওকে ফাইন, দ্যাটস গুড। উনি যদি বলেন যে আগামী 16ই ডিসেম্বর আমরা দলীয় ভাবে বৃহৎ আকারে, বৃহৎ পরিসরে আমরা বিজয় দিবস উদযাপন করবো, এটা আমার জন্য নির্দেশ। সেটা না পালন করার কোনো কারণ নেই যতক্ষণ না গঠনতন্ত্র হিসেবে উনি সাধারণ সম্পাদক আছেন। কিন্তু উনি জনপ্রিয় কি জনপ্রিয় না, বা ওনার ক্যারিজমায় মানুষ তাড়িত হন কি হন না, বা তার আহ্বানে মানুষ রাস্তায় নামবে কি নামবে না, সেটা বলার অধিকার তো আছে। এবং সেই পরিসংখ্যানে আমি যা পেয়েছি নিজে গবেষণা করে, যে একেবারে তলানিতে আপনি একটা লোক খুঁজে পাবেন না যে তার পক্ষে কোনো, এখানে কিছু দালাল আছে, এক দুইটা লোক ধরেন বিভিন্ন জাতের ফোন মানে কমেন্ট গালিগালাজ করে, একেবারেই আজে বাজে লোকজন, ফালতু লোকজন, রাস্তার লোকজন, এগুলার কথায় তো দেশের রাজনীতি চলতে পারে না। আচ্ছা, ওনার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা যদি তলানিতে হয়, তাহলে এতদিন পরে তাকে সরব করা হলো কারণ তিনি বলছেন নেত্রীর নির্দেশে। সেটা আমি বলতে পারি না, আমি জানি না উনি নিজে সরব হয়েছেন নাকি সরব করছেন। নির্দেশে সরব না হলে উনি সরব কি করে হতে পারেন? না, উনি তো বলছেন যে আগামী কাউন্সিল প্রধান সাধারণ সম্পাদক, সুতরাং কতটা ওনাকে সরব হইতে বলা লাগে বা কতটা উনি নিজের থেকে সরব হবেন সেই বিষয়ে আমি জানি না, না জেনে আমি কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, বর্তমান পরিস্থিতির উনি তো সুযোগ নিতে পারেন। এখন ওনাকে কে বলবে যে ভাই আপনি সরব হইেন না, মানে আর এরকম বলার মতো লোক কে আছে আওয়ামী লীগে? আপনি আব্দুল হামিদের মতো লোক আর কাউকে দেখতেছেন নাকি আশেপাশে? একজনও নাই। তিনি সরব হতে বলতে সেটা তো নেত্রীর সিদ্ধান্ত। হ্যাঁ, নেত্রী যদি মনে করেন দলের ভালো হবে না বলবে। আমি তো আর নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না, আমি শুধু হাত তুলে দোয়া করতে পারি যে আল্লাহ আওয়ামী লীগের ভালো করবে। মানে যখন পরিস্থিতি দাও যেখানে কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থা আছে তারাও মুক্তি পাক, আমরা যারা দেশের বাইরে ফিরতে পারছি না আমরাও যাতে আমাদের দেশে ফিরতে পারি। আপনি ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রসঙ্গে আপনার কাছে আপনি বলছিলেন সেটা তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি এতটুকু বলেন যে ওবায়দুল কাদের বলছেন যে 45% বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন। সেটা তো আপনাকে আমি আগেও বলেছি যে আমাদের কয়েকটি নির্বাচন একেবারেই গ্রহণযোগ্য হয়নি, এটা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা হয়েছে। সেটা তো আমি আপনাকে বহুবার বলেছি। এটা এবং আরো মজার বিষয় কি যে বিএনপি যারা করেন বা অন্য দল যারা করেন বা আপনারা শুধু ইঙ্গিত করেন 2024-2018-তে। আপনারা সবচেয়ে বড় যে জায়গাটা ইঙ্গিত করতেছেন না, যেটা বাংলার মানুষের প্রাণ কেন্দ্র, সেটা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আপনি সমস্ত দেশকে বিভক্ত করেছেন, শুধু আওয়ামী লীগকে না। কারণ আমি তো শৈশবকাল থেকে গ্রামে যাই, আমার 17 নম্বর ইমাদপুর, আমার সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল এটা মেনে তো আওয়ামী লীগ সরে এসেছে। না সেটা মেনেছি, এটা আবার পুরানো একই কথা হবে। সেখানে যিনি চেয়ারম্যান হতেন তারে তো ভাই সবাই ভোট দিত দলমত নির্বিশেষে। যখন আপনি মার্কা দিয়ে দিলেন আপনি অটোমেটিক্যালি একটা সীমানা টেনে দিলেন।
এইটা শুধুমাত্র ওই 1-2টা নির্বাচন না, এখানে পুরা রাজনৈতিক সিদ্ধান্তগুলো খুবই আমি মনে করি অসংবেদনশীল, অদূরদর্শী ভাবে অদূরদর্শিতার সাথে নেওয়া হচ্ছিল। এবং হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি ভেটো দিতে পারতেন। আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর সময় দলের যারা সাধারণ সম্পাদক ছিল তারা তো মুখের উপর বঙ্গবন্ধুকে বলতেন যে মুজিব ভাই এটা করা ঠিক হবে না। তো এটা তো ওনার দায়িত্বের ভিতর ছিল। এখন উনি না করতে পারলে এটা আমি বললাম এখন হয়ে যায় শত্রু, এটা তো অসুবিধা। আপনি মনে করেন আমি একটা এখনো আমাকে কিছু লোক গালিগালাজ করতে পারে, তাও বলতেছি বলার জন্য। 5ই আগস্টের যে সমস্যা, আপনি মনে করেন মাশরাফি, আপনি মনে করেন সাকিব আল হাসান, আপনি মনে করেন ব্যারিস্টার সুমন এবং আরো কয়েকজন ইয়াং যাদের প্রতি একটা বড় ফলোয়ারশিপ আছে, এদেরকে মানে একটু সাহস দিয়ে আপনি ওই বাচ্চাগুলোর মাঝখানে যে ঢুকাই দিতে পারতেন, আপনি মনে করেন এই আন্দোলনের এই অবস্থা হয়। তারা যদি এই বাচ্চাগুলোকে জড়াই ধরে বলতো যে আসো একটু ভাই গণভবনে বসে কথা বলি, একটু জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলি, সব আপনি মনে করেন এই জায়গায় পৌঁছায়? ইম্পসিবল, হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। সিদ্ধান্ত কে নিবে এটা? আমি কি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ছিলাম? আপনি কি ছিলেন? মানে সাকিব আল হাসান ইজ নট এ কোর পলিটিশিয়ান, বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেন্স, নৌকা নিয়ে ইলেকশন করে এমপি হয়েছে। তো সে তো আর জামাতের এমপি না, সে আওয়ামী লীগের এমপি। মাশরাফি ইজ নট এ কোর পলিটিশিয়ান, নট এট অল। তার আপনি হুইপ বানাই দিচ্ছেন, সেটা হয়তো অনেক সিনিয়র পলিটিশিয়ান মনে কষ্ট পাইছে যে কি ব্যাপার ভাই, মানে হুইপ পজিশনটা একটা সাংবিধানিক মানে পার্লামেন্টের সাথে সম্পর্কিত একটা পদ দিচ্ছেন। আচ্ছা ভালো কথা, আপনার ক্ষমতা আছে, আপনি করছেন, ভালো, গুড। কিন্তু সে তো আওয়ামী লীগের এমপি। ব্যারিস্টার সুমন আর যাই হোক আওয়ামী লীগের প্রার্থীকে হারাইছে, কিন্তু কখনো বঙ্গবন্ধুর বাইরে কোনো কথা বলে না। একটা ফলোয়ারশিপ তো ছিল, তাই না? এরকম কিছু ইয়াং ভালো গ্রহণযোগ্য লোকজন প্লাস রমনা, সেগুনবাগিচা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার যারা প্রগতিশীল রাজনীতি করে, গ্রহণযোগ্যতা আছে, সবাইকে মিলে একটা টিম করে ঢুকাই দিতেন। আজকে কি এই জিনিস হয়? এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি আমার বা আপনার? আগামী দিনে তো আমাদের এরকম সিদ্ধান্ত নিতে হবে। ওনারা মানে আগে যা হয়ে গেছে, আগামী দিনে আমাদের এরকম সিদ্ধান্ত নিতে হবে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এরকম সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখন বাথরুমে আমি 5 ঘন্টা লুকাইয়া ছিলাম, আমার নেত্রীকে প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে, কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, ওনার শুধু সেলফি তুলছেন, এবং যেখানে কোনো গাড়ি চলছে না, ঘোড়া চলছে, সেখানে ওনার জন্য তারা ট্যাক্সি ডেকে ওনাকে নিয়ে পার করে দিচ্ছেন। তো আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে যে ইউ ক্যান ফুল few people, some people sometimes. You can fool some people all the time, but you cannot fool all the people all the time. অর্থাৎ কিছু মানুষকে কিছু সময় জন্য বোকা বানানো যায়, কিছু মানুষকে সবসময় বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সবসময় বোকা বানানো যায় না। আপনি এই যে 5 ঘন্টা লুকায় থেকে এখানে আসার যে পুরো ঘটনা, এটা কি কেউ গ্রহণ করতেছে, কেউ বিশ্বাস করতেছে বলেন? আর যদি সত্য হয় তাও এটা কি এখন বলার কোনো দরকার ছিল? আমি বাংলাদেশের আমি আপনাকে বলি, 71 টিভির যে প্রধান ব্যক্তি মোজাম্মেল বাবু, সে ক্যান্সারে আক্রান্ত না? সে এখন জেলে আছে, সে ওষুধ পাচ্ছে না? আমার দলের সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা টিপু মুন্সি সাহেব, তিনি জেলে আছেন না, হাই ডায়াবেটিক ক্যান্সার পেশেন্ট, উনি ওষুধ পাচ্ছেন না? তাহলে যদি ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক হিসেবে বলেন যে আমি চিন্তা করলাম আমি জেলে খেয়ে গেলে আমার ওষুধ কে খাওয়াবে, এই জন্য আমি পালাই চলে আসলাম, এটি কি বলার কোনো ন্যারেটিভ হতে পারে? আপনি কোনোদিন কোনো ন্যারেটিভ শুনেছেন বলেন? এখন আমারও তো আজকে সারাদিন এই অনুষ্ঠান যাওয়ার পরে গালিগালাজ করবে, আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা। আমি কি মিথ্যা কিছু বলতেছি? আচ্ছা, আপনি কিভাবে দেশ ছেড়ে আসলেন? না, আমি তো দেশ ছাড়ি নাই। আমি তো গিয়েছি আমার মেয়ের যে স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছুটি শুরু হয়েছে। আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে চায়না গিয়েছি। চায়না থেকে আসার পরে উনি যে সংবাদ সম্মেলন করলেন হলো, তারপরে আমার মেয়েকে নিয়ে তার ছুটির জন্য একটু দেশের বাইরে এই যে গেলাম, তারপর তো আসতে পারলাম না, আমি তো চলে যাইনি। আচ্ছা, মানে আপনাকে সেই অবস্থা ফেস করতে হয় না, কিন্তু এই যে আপনি বলছিলেন যে বলার কি দরকার হলো? আমি তো প্রশ্নটা করি, আপনি মিলিয়ে বলেন। শুনেন, আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা করি না, তবে আমি বলতে চাচ্ছি দেশের অবস্থা যা হয়েছিল তাতে করে আমি দেশে থাকলেও আমাকে পালাতেই হতো।
আমি নিজেকে উত্তম প্রমাণ করার চেষ্টা জি করছি। জি রাশিদ রহমান এই জায়গাটা স্পষ্ট। তবে আমি যখন দেশের বাইরে পরিস্থিতিটা ফেস করতে হয় নাই, কিন্তু থাকলে করতে হতো। কিন্তু আমার প্রশ্ন সেখানে না। না না না, আমি যখন দেশের বাইরে থাকা অবস্থা আমার দুটো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে কোনো সুস্থ লোক তার পরিবার নিয়ে দেশে ফিরতে পারবে না। স্পষ্ট। কিন্তু আপনি কি মনে করেন কেন ওবায়দুল কাদের এই 9.5 মাস পরে এসে বলছেন তার এই কাহিনী, তার অভিজ্ঞতা, কিভাবে বাথরুমে আটকা থাকলেন, কিভাবে তাকে দেশ ছেড়ে আসতে হলো, কেন সমর রেজাউল করিম তিনিও বলছেন কিভাবে পানির নিচে বা কি যে একটা করুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে বা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, এখন এসে কেন বলছেন? মানে এতদিন ছিল না, এখন কেন বলছেন? এটা কি কোনো কারণ আছে? কেন বলতেছেন, কি কারণ আছে আমি বলতে পারি না, তবে এতে কি হচ্ছে সেটা বলতে পারি। কি হচ্ছে? খুব একটা দলের জন্য ভালো কিছু হচ্ছে না, এটুকু বলতে পারি। কেন বলছেন মনের, আমি তো অন্তর্যামী না, মনের কথা বলতে পারি না। না কোনো পলিসি কিনা, যেহেতু একসাথে সিনিয়র নেতারা বলছেন। হ্যাঁ, এটা অনেক বড় পলিসি। আমরা পায়খানা গুয়ের ভিতরে, বিষ্টার ভিতরে লুকিয়েছিলাম। আমরা যেখানে প্রক্ষালন, যেখানে মানুষ তার বর্জ্য ত্যাগ করে, ওখানে গিয়ে লুকিয়েছিলাম। এই গল্প বলার পরে লাখো লাখো কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়া সমবেত হবেন, সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া আসিয়া দেশের মসনদে বসাইয়া দিবেন। খুব ভালো স্ট্র্যাটেজি, খুব ভালো কৌশল। আলহামদুলিল্লাহ, এরকম কৌশলের জন্য না আমরা বসেছিলাম। গোপাল ভারত এর থেকে পড়ে দিতে কথা শুন, বুঝলেন না? খুব ভালো আসলে, খুব ভালো কৌশল। মানে আপনি এই কৌশলটাকে একদমই ভালো বলছেন না, সেটা একদম স্পষ্ট। আমি কেন বলবো? আপনি এই কৌশলটা একটা ছোট একটা ক্লিপ বানিয়ে আপনি ছাড়েন না জনমতের জন্য। আমি ধরে নিলাম যে ফেসবুকের একটা বড় পার্সেন্টেজ শুধু কমেন্ট করে, কিন্তু বাকিটা তো দায়িত্বশীল। সবাই আপনি নেন না, নিয়ে দেখেন না কে কি বলে। আমি তো যিনি ইন্টারভিউ প্রথম নিয়েছেন অমল সরকার না কি নাম, হ্যাঁ, আমি তাকে ডাইরেক্ট ফোন করে বলেছি যে আপনার টিআরপি আজকে অনেক হয়েছে, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষতি হয়ে গেল। বলে আমি বললাম যে ভাই প্রশ্নগুলো তো অন্যভাবে নিতে পারতেন, আপনাকে বাথরুম পর্যন্ত যেতে হলো কেন? এখন সেটা আমি ওবায়দুল কাদের সাহেব বলতে পারছি না বলে তাকে বলতেছি। কেন ওবায়দুল কাদের সাহেব কেন বলতে পারছেন না? তার সাথে যোগাযোগ নাই? না, আমার তো তার নাম্বারও নাই, আমি তার সাথে ওইভাবে যোগাযোগও নাই। আর তার সাথে আপনাদের দলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের কি কোনো ঘাটতি আছে? হ্যাঁ, ঘাটতি আছে। এবং আমি যতটুকু জীবনে দেখেছি যে ওনার সাথে খুব লম্বা বেশি কেউ কথা বলতে পারে না। আচ্ছা আচ্ছা, আমি একটু আসি যে আরেকটা প্রসঙ্গে একটু যাই। নির্বাচন প্রসঙ্গে কথা হচ্ছে, তাহলে এটি নিশ্চিত যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন না, করতে পারছেন না। এপ্রিলে যে নির্বাচন, আপনার ওবায়দুল কাদেরও বলছেন না, এটা তো শাখের পরাত, আপনাকে এটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এমন একটা নির্বাচন যেটা গ্রহণযোগ্য হবে না বা সুষ্ঠু হবে না, সেটাকে আমি স্বীকৃতি দিব কেন? যদি আমি জানি যে নির্বাচনটা সঠিক হবে না, যদি আমি জানি যে দেশে নির্বাচন করার মতো পরিস্থিতি নাই, তাহলে সেটা আমি জেনে শুনে স্বীকৃতি দিতে যাবো কেন? আমাদের এখনকার অবস্থান কিছুটা পূর্ববর্তী বিএনপির মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, আর পূর্ববর্তী বিএনপি কে ওই সময় যখন আপনারা ছিলেন, আপনি সহ আপনার দলের নেতারা তখন খুব শক্তভাবে বলতেন যে কেন তাদের যাওয়া উচিত এবং কেন তাদের মানা উচিত। আমি যেটা বলতাম বিশ্বাস করি তো বলতাম, যেতে তো হবেই। সে যদি ইলেকশনে যেত তাহলে আজকে কি এই পরিস্থিতি হয়? আপনার হয়তো এই পরিস্থিতি হতো না। না, আমার না, বাংলাদেশের হতো না। আপনি বারবার আপনি দিতে চাচ্ছেন কেন? বাংলাদেশে আজকে কি হয়েছে? বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপি এর বাইরে, বিএনপি তো সামনে ক্ষমতায় যাবে, ডক্টর ইউনূস যাচ্ছেন, তারেক রহমানের সাথে বৈঠক হবে। সেটাই প্রবলেম যে আমরা এবং আপনি এবং আমরা আমরা ক্ষমতায় ওয়ার্ডটার বাইরে আর আসতে পারতেছি না। আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে পারতেছি না। যদি আজকে বিএনপি নির্বাচন আপনারা করেন নাই, আজকে কোন ধোয়া তুলসী পাতা হয়ে বিএনপি চিন্তা করতে যাচ্ছে? ধোয়া তুলসী পাতা হচ্ছে না। আপনি তো শুনতে হবে আমি কি বলতে চাচ্ছি। বলবেন যে ক্ষতিগ্রস্ত তো বিএনপি কি এখন কম? এই যে 15 বছর তার না খাওয়া না পাওয়া মামলায় জর্জরিত কর্মী বাহিনী, তাকে কি বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছে? আপনি আনেন না জনাব তারেক জিয়া সাহেবকে ইন্টারভিউতে, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আনেন, আইনে একটা কোরআন শরীফ হাতে দেন, সহজ সমাধান দিব আপনাকে। দিয়া জিজ্ঞাসা করেন যে আপনি কি আসলে 100% আপনার কর্মী নিয়ন্ত্রণ করতে পারছেন? সঠিক উত্তরটা পাবেন না, পাচ্ছেন না। এটা তো আর মানে তারা কেন বলেন যে এত এটা হলো কেন? কারণ প্রথম কথা হচ্ছে আমরাও আগাই নাই, তারাও আগায় নাই। এটা এক। 2 নাম্বার, আজকে এই পরিস্থিতি হওয়ার কারণে আমরাও তাহলে ভুক্তভোগী।
আমাদের নেতা কর্মীরা কি এখন সব কথা শুনতেছে? আপনি ওবায়দুল কাদের সাহেবকে আনেন তো আপনার অনুষ্ঠানে, ওনার একটা কোরআন শরীফ হাত দিয়ে জিজ্ঞেস করেন তো ওনার কথায় কর্মী কয়জন এখন লাভ দিয়ে নামবে জান দেওয়ার জন্য। প্লিজ আস্ক হিম, আই এম ইনভাইটিং ইউ, হোয়াই ডোন্ট ইউ ডু ইট, হি উইল গিভ ইউ দ্য কারেক্ট আনসার। সো আমার মোদ্দা কথা হচ্ছে, দিনের শেষে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস যে আওয়ামী লীগ একেবারেই মুক্তিযুদ্ধের দল, বঙ্গবন্ধুর দল, কোনো সন্দেহ তো আপনার নাই, আছে কি? আচ্ছা, বিএনপিতে মুক্তিযুদ্ধ অনেকে আছেন, আপনার কি কোনো সন্দেহ আছে? নাই। বিএনপির ফরমেশনের এটা নিয়ে অনেকে বিতর্ক করে, আওয়ামী লীগ থেকে করে, আমরাও করি, বাইরেও আছে, ফরমেশন নিয়ে অনেক কথা আছে, কিন্তু মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই তো দলটার ফরমেশন। সে বলতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভিত্তি করে তার জাতীয়তাবাদী চিন্তাভাবনা, এই তো ঘটনা। তাইলে এই দুটো দল যদি সঠিক রাজনীতি করতে না পারে তাহলে ক্ষমতায় গেল, এতে কি যাবে আসবে? গতকালকে বাংলাদেশ প্রতিদিনে একটা খুবই দুঃখজনক খবর পড়লাম, ব্রাহ্মণবাড়িয়া এক ছেলে ফুচকা খাইতে গেছে, বুঝলেন? ফুচকা খাওয়ার পরে তার ন্যাপকিন লাগবে, এখন যে দোকানদার তার কাছে ন্যাপকিন নেই, তো ঝগড়াটা কি? তোর কাছে ন্যাপকিন নাই, তুই আমার ফুচকা দিলি কেন? আর তুই আমার ফুচকা দিলি, তাহলে এখন ন্যাপকিন দিবি না কেন? আর ওর কথা হচ্ছে তোর ফুচকা খাওয়ার দরকার, ফুচকা খাইছস, আমার ন্যাপকিন দিতে হবে কোথায় বলা আছে? যা, আমার কাছে ন্যাপকিন নেই। এই যে ফুচকা ন্যাপকিন নিয়ে 2 গ্রামের সংঘর্ষ, এতগুলো লোক আহত হয়ে গেল, এর থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কি আপনি বুঝতে পারছেন না কি হবে? ব্রাহ্মণবাড়িয়ার একটা কমন কাহিনী। আপনি কি মনে করেন না যে এই ধরনের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আরো অনেক জেলায় হয়েছে বা আগামী দিনে হবে? একদমই। কেন হচ্ছে? বিকজ যখন আচার, সংস্কৃতি, নেতৃত্ব, রাজনীতি, ধর্ম সবকিছুর উপর থেকে আস্থা উঠে যায় আস্তে আস্তে, তখন মানুষের পক্ষে হাইনার মতো ব্যবহার করা সম্ভব। এবং এটা হয় কত? আপনি মনে করেন আপনি কোটি মানুষকে নিয়ে চিন্তা করতে পারেন, আপনি গুটি কয়েক মানুষকে নিয়ে চিন্তা করতে পারেন। গুটি কয়েক মানুষের চিন্তাটা যদি সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে পবিত্র হয়, অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে। এখন ধরেন ওবায়দুল কাদের সাহেব দলের সাধারণ সম্পাদক ছিল, অথচ উনি সিটিং একজন এমপি সানাউলকে দিনে দুপুরে থাপ্পড় মারছেন। তা রাজনীতির বাংলাদেশ উনি কি রাখছেন? বাংলাদেশের নাগরিক যখন দেখে যে একটা সরকারি দলীয় এমপি কে ওবায়দুল কাদের থাপ্পড়াইতে পারে দিনে দুপুরে, তখন আপনাকে আমাকে গাছে ঝুলাই মাইরা ফেলবে বা আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, এটা দেখে আমরা তো আশ্চর্য হচ্ছি কেন? একজন পুলিশ, একজন আনসার, একজন বিজিবি, একজন র্যাব, তিনি যখন চোখের সামনে দেখে যে একটা সিটিং মন্ত্রী তারই কলিগ, জুনিয়র কলিগ, তাকে থাপ্পড়াইতে পারতেছে, দূর দূর করে পার্টি অফিস থেকে বের করে দিচ্ছে, একজন রেলের কর্মকর্তাকে মারামারি করছে, তা আপনি কি মনে করেন না আজকে পরিবেশ কিছুটা হলে আপনি তৈরি করছেন? আপনার সন্তানকে আপনি যে সম্মান না করেন, আপনার সন্তানকে ঘরের বাইরে কে সম্মান করবে? তো আমি যে কথাগুলো বলতেছি, আমার কথা অনেকে ভালো লাগবে না, আমি টেলিং ইউ, আজকে আপনি প্রকাশ হবে বহু গালিগালাজ দেখছেন। আচ্ছা, আপনি এভাবে এখন কথা বলছেন, আপনি প্রায় খুব মানে আপনার উপলব্ধির কথাগুলো বলছেন, একদম খুব নিবিড় একটা সমালোচনার জায়গায় আছেন। আপনার বাবাও আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী, একজন নেতা, দীর্ঘ দিনের কোষাধ্যক্ষ এবং দায়িত্বশীল ব্যক্তি আওয়ামী লীগের। তিনি আসলে আপনার এই ভাষ্যগুলোকে, তার সাথে কথা হয়, তিনি কিভাবে নেন? অবশ্যই তিনি আমার সাথে একমত। আমার বাবা সৎ মানুষ, আমি তো কোনো মিথ্যা কথা বলতেছি না। ডোন্ট থিংক উই আর ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। আমরা ফ্যামিলিগত ভাবে আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগ থেকে কিছু পাওয়ার জন্য না, আওয়ামী লীগকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কত ঈদের সময় বলতেছিলেন যে ময়মনসিংহে অমুক সিনেমা হলের ভিতরে গেছি, আইয়ুব খান ঘরোয়া রাজনীতি এলাও করে রাখছে, গিয়ে একটা 6 ফিট লম্বা লোকরে দেখলাম, আঙ্গুল তুইলা তর্জনী তুইলা বাঙালির স্বাধিকার, বাংলার মানুষের অধিকারের কথা বলতে শুনে, তারপর সেদিন থেকে এই যে শুরু করলাম শেখ মুজিব। তখন বঙ্গবন্ধু উপাধি তখনও পায় নাই, ছাত্রলীগ করার আগে, স্কুলে থাকা অবস্থায় গিয়ে ছাত্রলীগে ঢুকার আগে। আমার আব্বাকে এমনি মনে করছেন টেন্ডার পাওয়ার জন্য, ব্যবসা করার জন্য আওয়ামী লীগ করছে। আমার দাদা বাবারা কি আমরা কি টেন্ডার করে আইসে আমি এখানে আসছি? আমি কি ব্যবসা পাওয়ার জন্য করছি? আপনি আমার কয়টা ব্যবসার নাম বলেন, কোন ব্যবসাটা আমি করছি 15 বছরে, বা আপনি আহ্বান জানান আপনার প্রোগ্রামের মাধ্যমে। একটা অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ, যে আপনি সাকিব আল হাসানকে ব্যবসায় লাগিয়েছেন, সেখানে মানে নাম সর্বস্ব ব্যবসা, তার মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করেছেন, এরকম অভিযোগ আপনার নামে তো আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাকিব আল হাসান একজন ব্যবসায়ী, খেলার পাশাপাশি আমি একজন ব্যবসায়ী, আমরা দুজন ব্যবসা করতে পারি, নামানোর কোনো বিষয় নেই। 2 নাম্বার,
যেই কোম্পানিকে নিয়ে কথা বলা হচ্ছে সেই কোম্পানি বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন দুজনে যাচাই বাছাই করে আমাদেরকে পারমিশন দিয়েছেন। 3 নাম্বার, কোন ব্যক্তির যদি 1 টাকা ওই কোম্পানিতে দিয়ে থাকে তাকে আসতে বলেন লাইভে। একজন লোক, আমি আজকে বলে দিলাম, একটা লোক যিনি টাকা দিয়েছেন এই কোম্পানিতে। সেটি এখন অবশ্য যাচাই করার সুযোগ আমার নাই, তবে এই না, অভিযোগটা আপনাদের কাছে আপনি বলছেন করে নিন, সুযোগ লাগবে না, কারণ আপনি বলছেন করে উল্লেখ করলাম ব্যক্তিগত আলাপ না দিয়ে রাজনীতির আলাপ আলাপ যায় সেটা হয়। বাংলাদেশের কোন একটি বৃহৎ শিল্প গোষ্ঠী তার 10-11টি পত্র পত্রিকা দিয়ে আমাদের বিরুদ্ধে, দুজনের বিরুদ্ধে লেগেছিল, এবং গড ইজ গ্রেট, আল্লাহ মেহেরবান, এসিসি একেবারে আমার পক্ষে চিঠি দিয়ে জিনিসটা পরিষ্কার করে দিচ্ছেন। কিন্তু এটা স্বাভাবিক, আমি তো আর এলিজাবেথ টেইলর না, বা এব্বার না, বা স্টিভেন স্পিলবার্গ না, যে আমাকে যখন এসিসি দায় মুক্তি দেয় সেটা নিয়ে আপনি কোনো বড় নিউজ করবেন, সেটা আপনার জানা নাই। কিন্তু আমি শুধু আপনার শুধু আপনি দেখেছেন একেবারে করে এসিসি চিঠি দিয়ে আমাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে। এবং আমি আপনার অনুষ্ঠান বলে দিচ্ছি, সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে একজন বাঙালি ভাই পাবো যিনি আমাদের ওই কোম্পানিতে টাকা দিয়েছেন। আমি বাকিটাতে গেলাম না, যদি বলতে পারেন, দেখাতে পারেন, I take full responsibility. Impossible, it will never happen. No one can say anything like that. কমেন্টস বক্স খোলা আছে, যদি কেউ মনে করেন যে এরকম কোনো অভিযোগ জানাতে চান আপনারা জানাতে পারেন। দর্শক আসি একটু এই প্রসঙ্গে, যে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে নির্বাচন সহ অনেক বিষয়ে আলোচনা হবে এবং সংকট সমাধানের আশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা আসলে, বা আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, খুব সংক্ষেপে যদি বলেন। আমি জিনিসটা খুব গভীরভাবে দেখছি। বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার স্থায়ী কমিটির সদস্য এবং উপদেষ্টা যারা আছেন তাদেরকে ডেকে বলে দিয়েছেন যে কোনো অবস্থায় ডক্টর ইউনূসের সাথে কোনো সংঘর্ষে যাওয়া যাবে না। আপনি নিশ্চয়ই খবরটা জানেন। এটা আওয়ামী লীগের জন্য অশনি সংকেত, এবং এতদিন ধরে আওয়ামী লীগের ভিতরে ভিতরে একটা ন্যারেটিভ যে চালানো হচ্ছিল যে আমরা বিএনপির সাথে একসাথে হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবো, এটা টোটালি রং। আমি কোনোদিন এই ন্যারেটিভের পক্ষেই ছিলাম না। আওয়ামী লীগ তার নিজের জায়গা থেকে সংগ্রাম করতে হবে, আওয়ামী লীগের তার নিজের জায়গা থেকে অবস্থান তৈরি করতে হবে, এবং আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব। আওয়ামী লীগের ওই পরিমাণ নেতা কর্মী সমর্থক আছে। যদি শুধুমাত্র আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নেই, সঠিক বলবো না, সময় উপযোগী সিদ্ধান্ত গুলো যদি নেই, এটা আমাদের পক্ষে সম্ভব। এবং তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের দেখা হওয়া মানে হচ্ছে উই আর নো লঙ্গার ইন দ্য গেম। আমরা আসলে এমনিও উই আর নট ইন দ্য গেম, আমরা নিজেরাই নিজেদেরকে গেমের বাইরে নিয়ে গেছি, খেলার বাইরে নিয়ে গেছি। দিস ইজ এ ভেরি ব্যাড সাইন। এবং আমার কাছে যতটুকু তথ্য আছে, ডক্টর ইউনূসকে চিরকালের জন্য আসছে, তাকে যাইতেই হবে। কিন্তু সে যাওয়ার সময় কাকে বসিয়ে দিয়ে যাবে এটা মোটামুটি ঠিকঠাক করা হচ্ছে, একটা মডেল তৈরি করা হচ্ছে। সেই জায়গায় প্রভাবিত করার কোনো সুযোগ আমাদের এখন আপাতত আর নাই। ছিল, কিন্তু আমরা আর এটা প্রভাবিত করতে পারবো না, কারণ অনেক নিবিড় একটা ব্যাপার আছে। এটা বললে আবার ধরেন, জনপ্রশাসনে আমাদের প্রচুর লোক ছিল, পুলিশ প্রশাসনে আমাদের প্রচুর লোক ছিল, সেনাবাহিনীতে আমাদের প্রচুর লোক ছিল। হ্যাঁ, এখন যেটা হবে যে প্রতি মাসে, প্রত্যেক 1 মাস পর পর আপনার পক্ষে যদি হালনাগাদ করা সম্ভব হতো, তাহলে আপনি দেখতেন যে যারা আমাদের লোক ছিল তাদের আস্তে আস্তে সকলকেই বিদায় জানাতে হচ্ছে, বিদায় দিতে হচ্ছে। এবং তার মানে হচ্ছে যে একেবারে নিউ সেট অফ পিপল আর কামিং ইন। হ্যাঁ, এবং যেটুকু, যেটাকে বলে একটা ইন্ট্রিনসিক ইনফ্লুয়েন্স থাকে, সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এক তো দলীয় ভাবে আমরা দাঁড়াতে পারছি না, কিন্তু দলীয় যে একটা অবস্থান ভিতরে ছিল সেটাও আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। মানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবখানে যে আপনাদের লোক ছিল, সেটার সেই সংখ্যা কমে নিউ সেট আসছে। আপনি এই বিষয়টা স্পষ্ট করেছেন। সেটি এবং আপনি দেখেন এই বিষয়ে যে আপনাদের লোকরা এখনো প্রশাসনের ভিতরে আছে, সেনাবাহিনীর ভিতরে আছে, যারা আপনাদের রাজনৈতিক দল কমে যাচ্ছে। আচ্ছা, আপনি দেখছেন তারেক রহমানের সাথে বৈঠকে একটা অশনি সংকেত। এখানে আমরা দেখছি যে তারেক রহমানের সাথে বৈঠক হলেও টিউলিপ সিদ্দিক, যিনি আপনাদের নেত্রীর ভাগ্নি, ব্রিটিশ এমপি, তিনি সাক্ষাৎ চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং চিঠি দিয়েছেন সাক্ষাৎ চেয়ে। সেখানে একটু এই বিষয়টা বলতে চাই। তিনি লিখছেন যে তার ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করছেন, তাকে অনুকরণীয় বলছেন, তার সফরকে সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছেন। অন্যদিকে আপনাদের নেত্রী বা তার খালা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সুৎখোর, জঙ্গি, খুনি ইত্যাদি বলে চলেছেন। দুই রকম একটা সাংঘর্ষিক বক্তব্য দেখা যাচ্ছে। এটি আসলে আমারই এই গত অনুষ্ঠানে কথা বলছিলেন আব্দুল নূর তুষার, যিনিও একসময় ছাত্রলীগ করতেন, এখন গণমাধ্যম ব্যক্তিত্ব, কথা বলেন, রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলছিলেন এটি আওয়ামী লীগের গালে একটি চর। আপনি কিভাবে দেখেন? এটা আমাদের গালে একটা চর, একটা চর না, অনেকগুলো থাপ্পড়। আমি চিঠিটা পড়েছি, চিঠির প্রতিটা লাইনে একটা করে থাপ্পড়। প্রথম, আসলে এমন সব জিনিসের অবতারণা করেন, এগুলো অন্যদেরকে জিজ্ঞেস করলে তো পারে, আমাকে জিজ্ঞেস করেন কেন? একদিকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ, ডক্টর ইউনূস যাতে লন্ডনে প্রতিবাদের সম্মুখীন হন, বিতাড়িত হন, আমাদের লক্ষ্য তো তাকে বিতাড়িত করা, প্রতিবাদ করা, শুধু বিতাড়িত করা। সেখানে যদি এখন ধরেন এই ধরনের চিঠিতে চা খাওয়া বা মধ্যাহ্ন ভোজের একটা নিমন্ত্রণ যায়, এটা তো কমপ্লিমেন্ট করে না ওই ঘটনাকে। আর দুই নাম্বার হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আগেই যদি ব্রিটেনের একজন সংসদ সদস্য, যিনি একজন মন্ত্রী ছিলেন, তিনি যদি আমন্ত্রণ জানিয়ে ফেলেন, তাহলে তো স্বীকৃতি দেওয়ার আর কিছু বাকি থাকে না, কারণ সেই মন্ত্রী তো সরকার দলের মন্ত্রীই ছিলেন। এটা কেমন হলো? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, স্বীকৃতি দেওয়ার বিষয়ে উনি কিন্তু লিখছেন ডিয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস, ডিয়ার প্রফেসর ইউনূস। তিনি চিফ অ্যাডভাইজার লিখছেন না, অথচ নিচে যখন নিজের পরিচয়ের জায়গায়, সেখানে তিনি নিচে লিখছেন টিউলিপ সিদ্দিকী এমপি। হ্যাঁ, কিন্তু আবার একই সাথে উনি ওনার খালাকে তো সাবেক প্রধানমন্ত্রী বলছেন। তা তাইলে পৃথিবীর মানুষ কি বলদ? ডক্টর ইউনূস উনি চিঠি লিখছেন কেন? শুধু ডক্টর ইউনূস বলে? গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এই জন্য লিখছেন, বা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বা লিখছেন? কৌশল নাকি এটা কি কিভাবে দেখেন? কি কেন সবই তো আপনার চোখে কৌশল। আমি তো মনে করি সমন্বয়হীনতা। সবই তো কৌশল। বাথরুমে লুকায় থাকা কৌশল, বিষ্ঠার ভিতরে লুকায় ছিল এটা কৌশল, এখন এই চিঠি লাগে এটাও কৌশল। এত কৌশল তো কোন কৌশল দিয়ে তাহলে আপনি আসলে আগাবেন? বর্ম, তীর, নাকি মানে I don't know, নাকি রথে করে গিয়ে আপনি আপনার তলোয়ার তিনি তো বলছেন যে তিনি তার সাথে বাংলাদেশের সম্পর্ক, মানে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তিনি ব্রিটিশ সিটিজেন, তিনি ব্রিটিশ মানে যুক্তরাজ্যে শুনেন, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করি, হ্যাঁ এগুলো সবই সত্য। তিনি বাংলাদেশের রাজনীতি করেন না, ইংল্যান্ডে রাজনীতি করেন। আমার দুঃখ লাগে আমার দলের নেতা কর্মীদের জন্য, কারণ টিউলিপ সিদ্দিকের নামে যখন দুর্নীতির অভিযোগ আসলো, তখন এই বাঙালি তো তাকে তার নিজের মনে করে তাকে ডিফেন্ড করার জন্য ঝাঁপিয়ে পড়ল। সেটা সাইবার স্পেস বলেন, সেটা ফেসবুক বলেন, সেটা সামাজিক যোগাযোগের মাধ্যম, অথবা লন্ডনের পথে প্রান্তরে বলুন, তারা কিন্তু টিউলিপ সিদ্দিকের জন্য প্রতিবাদ করল। এখন এই প্রতিবাদ করার পরে যদি টিউলিপ সিদ্দিকী বলেন যে না আমি ওদের কেউ না, ওদের সাথে নাই, তাহলে ওরা একবার একটা থাপ্পড় খেলো, এটা গেল এক। দুই নাম্বার হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীকে সমর্থন করে তো এখনো ওই বাঙালি আওয়ামী মনা যারা, তারা এখনো কিন্তু কাজ করছে, তার নির্বাচনেও তারা কাজ করছে দিন রাত। এই আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমি বেশি কথা বললে হয় কি, খামাকা লাভ কি বলেন এই শত্রুগুলা বানাইয়া? সত্য কথার তো মূল্য চরম দিতে হয়, বুঝছেন না? মানে যাদের যা বুঝা তারা সবই বুঝতেছে। হ্যাঁ, আপনি মানে একজন ব্রিটিশ এমপি, ম্যাটার অফ জোক, আপনি যখন বলতেছেন যে আপনার জনসেবার যে কমিটমেন্ট এবং আমার যে কমিটমেন্ট, সেখান থেকে আপনাকে প্রশংসা জানাই, তার মানে তো আপনি স্বীকার করে নিচ্ছেন যে ডক্টর ইউনূস খুব জনদরদী মানুষ, জনগণের জন্য উনি খুব ইয়ে করতেছেন। আর আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করেন, দ্যাটস এ ভেরি ফিউটাইল কোয়েশ্চেন, মানে ইটস রাদার এ চাইল্ডিশ কোয়েশ্চেন। দ্য রিজন বিং, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ম্যান অফ কনসিকুয়েন্স না হন, তাহলে আপনি অ্যান্টি কারাপশন কমিশনের কথা ওই চিঠিতে উল্লেখ করবেন কেন? আর তার থেকেও বড় কথা আমি আপনাকে বলি, আমি আসলে আপনি যদি বললেন না, মাথায় আসলো, সজীব ওয়াজেদ জয় ভাই কিন্তু ওনার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এটা বলে যে যেহেতু ডক্টর ইউনূস এবং তার গংরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিসি তে অভিযুক্ত অবস্থায় আছেন, তাই এই অবস্থায় বর্তমান ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তার সাথে দেখা করতে পারে না। এখন জয় ভাইয়ের কথাটাকে যদি আমি সত্য ধরে নেই, তাহলে টিউলিপ যে আহ্বান জানালেন ডক্টর ইউনূসকে তার সাথে দেখা করার জন্য, তাহলে উনি কিভাবে দেখা করবেন? টিউলিপ যদি দুদক দ্বারা অভিযুক্ত হয়, সেই অবস্থায় কি
বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এক প্রধানমন্ত্রীর র্যাঙ্কে আছেন, তিনি কি তার সাথে দেখা করতে পারেন? কিন্তু একই যুক্তি হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি মনে করি, আমি এটা আমার ভাই, আমি আমার কম বুঝের জায়গা থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন, আমি বলতে চাই, টিউলিপ সিদ্দিকী দুর্নীতি করেন নাই। ওনার নামে অ্যান্টি করাপশন কমিশন বাংলাদেশে বিচার করে যদি রায়ও দিয়ে দেয়, এই রায়ের বাস্তবায়ন করার জন্য অবশ্যই একটা ডিক্রি জারি করতে হবে এবং করে সেই রায়টাকে ইংল্যান্ডের একটা কোর্টে আনতে হবে। ইংল্যান্ডের কোর্টে আনলে তখন কি টিউলিপ সিদ্দিকী তার দেশের আইন অনুযায়ী সেটাকে মোকাবেলা করতে পারবেন না? উনি যদি আইনত কোনো নোটিশই না পান, ওনার এটাকে এত গায়ে লাগানোর দরকার নেই। তার পলিটিক্যাল ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, যদি আমি আর্গুও করতে চাই, তার পলিটিক্যাল ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। তিনি তো পদত্যাগই করলেন এই অভিযোগে। কেন ওনার পলিটিক্যাল ইমেজ ক্ষুণ্ণ হবে? উনি যদি ওনার লয়ারদের নিয়ে বাংলাদেশ এমবাসিতে গিয়ে ওনার রিজয়েন্ডারটা দিয়ে আসেন, তাহলে তো ওনার পলিটিক্যাল ইমেজ আরো শক্তিশালী হচ্ছে। আমি যৌক্তিক আইনসম্মত কৌশল কিনা অনেকে এটা বলছেন যে তার পলিটিক্যাল ইমেজ। আমি ভাই এত কৌশল বুঝি না, আমি এত কৌশল আমি মনে করি না কৌশলটা কাজে লাগতেছে। আমি এত কৌশল বুঝি না, কারণ কি বরঞ্চ ইউনূস সাহেব তো আমি মনে করি এই চিঠি তার বিরুদ্ধেই ব্যবহার করছে। বরঞ্চ এই চিঠি তো তার বিরুদ্ধেই ব্যবহার করবে। আপনি তো বলতে পারবেন না যে আপনি জানেন না বা আইন ফলো করা হয় না। আপনি তো স্বীকার করে নিলেন যে আপনাকে নোটিশ দেওয়া হয়েছে, আপনাকে ডাকা হয়েছে, আপনি স্বীকার করে নিলেন। তো আপনার দরকার ছিল কি চিঠি দেওয়া? কে তারা বুদ্ধি দিচ্ছে আমি জানি না। আমাদের ভিতর তো অনেক বুদ্ধি দেওয়ার লোক, বড় বড় বুদ্ধি দেওয়ার লোক থাকে। বাট আমি হলে এই উপদেশটা দিতাম। ভুল হতে পারে এমন উপদেশ, বিনয়ের সাথে বলতে চাই যে বাংলাদেশে রায় যদি আদৌ ঘোষিত হতো কিনা আমি জানি না, এটা অনেক দূরের ব্যাপার। বাংলাদেশে আপনি বললেন না 10 বছর একটা মামলা চলতেছে, কোনো মামলা শেষ হয় না। আমরা তো দুর্দান্ত প্রতাপশালী ক্ষমতা ছিলাম, আমরা কি তারেক জিয়ার কোনো মামলা শেষ করতে পারছি? চূড়ান্ত ভাবে পারেন নাই। আপনি খালেদা জিয়ার কোনো মামলা করতে পারেন নাই। বাংলাদেশে আইনি প্রসেসটা খুব অ্যামেজিং একটা ব্যাপার, খুব বিস্ময়কর একটা জায়গা। এখানে সহজে কোনো কিছু শেষ হয় না, শুরু হয় কিন্তু শেষ হয় না। আদৌ যদি টিউলিপ সিদ্দিকীর নামে কোনো রায় হতো, তাহলে সেই রায়টাকে বাস্তবায়ন করার জন্য যখন তারা একেবারে আন্তর্জাতিক আইন মেনে ইংল্যান্ডের একটা কোর্টে আসতো, তখন টিউলিপ সিদ্দিকী কি আইনি সেটাকে মোকাবেলা করতে পারতেন না? অবশ্যই পারতেন, উড়ায় ফেলে দিতে পারতেন, কোনো ব্যাপারই ছিল না। 2 নাম্বার, আমি যদি মনে করে নেই যে আমি প্রোঅ্যাক্টিভ, আমি এখানে আসা পর্যন্ত ওয়েট করবো না, তার কোনো অসুবিধা তো নাই। বাংলাদেশ এম্বাসি আছে, আপনি বাংলাদেশ এম্বাসিতে আপনার আইনজীবীদেরকে নিয়ে যেয়ে বলতে পারেন যে ন্যাশনাল আইডি যেদিন ইস্যু করা হয়েছে সেদিন তো আমি বাংলাদেশে নেই, আমার নামে ন্যাশনাল আইডি ইস্যু হবে কেন? আমি সই দিব কিভাবে? আমি আঙ্গুলের ছাপ দিব কিভাবে? আমি চোখের ছাপ দিব কিভাবে? কত তারিখে দিয়েছি? পৃথিবীতে কেউ কিন্তু ইমিউন না। আপনি চাইলে সবাইকে একটা জবাবদিহিতার ভিতরে আনতে পারেন। বরঞ্চ টিউলিপ সিদ্দিকীর ওই জায়গা ছিল যেখানে ওই এম্বাসিকে একটা ক্রাইসিসের মধ্যে ফেলে দিতে পারতো, যে আপনি আপনার কাগজপত্রের স্বচ্ছতা নাই, আপনার কাগজপত্রের ডিউ প্রসেস ফলো করার কোনো জায়গা আপনি তৈরি করতে পারছেন না, উপস্থাপন করতে পারছেন না। ওয়েরাজ আপনি একজন ব্রিটিশ নাগরিক এবং একজন সংসদ সদস্যকে আপনি হয়রানি করছেন শুধুমাত্র রাজনীতির কারণে। আমি তো মনে করি খুব শক্ত জায়গা তৈরি করা যেত। ইংল্যান্ড ইজ এ কান্ট্রি অফ ডিউ প্রসেস। এখানে সস্তা চটকদার এইসব কৌশল যেটা আপনি বারবার বলেন, এসবের দরকার নেই। একটা দেশের অলিখিত সংবিধান, সেখানে এত সুষ্ঠুভাবে সেই দেশের পার্লামেন্ট, আইন অঙ্গন সবকিছু পরিচালিত হচ্ছে, এমনি এমনি তো হয়নি। আমাদের দেশে যেমন পদত্যাগ একদম প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কেউ পদত্যাগ করেন না, ওখানে অভিযোগ উঠলেও অনেকে পদত্যাগ করেন। এই ডিসকাশন আমি করবো না। আমি আপনাকে আগে বলেছি যে আমি টিউলিপ সিদ্দিকীর তো দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারি না। আমি শুধু বলতে পারি, ঠিক আছে, আপনি বলছিলেন সজীব জয়ের পোস্ট এর কথা বলছিলেন যে সেখানে যে স্টারমারের কেন দেখা করা উচিত না সেই বিষয়ে লিখছেন। ওই যুক্তিতে আপনি গেলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার সাথে দেখা করার কথা না। ওই যুক্তিতে গেলে টিউলিপ সিদ্দিকী চিঠি দিতে পারেন না। আমি বলছি আমরা তো একটা উভয় সংকটে আছি, তাই না? আমার জয় ভাই আমাদের রাজনীতিতে বেশি জড়িত, তার কথাটা স্বাভাবিকভাবে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হয়। তাহলে আমি এখানে আওয়ামী লীগকে তো সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আওয়ামী লীগ করবেন, বাংলাদেশের কথা বলবেন, শেখ হাসিনার কথা বলবেন, নাকি টিউলিপ সিদ্দিকীর কথা বলবেন। আমি তখন অনেকগুলো গালি খাবো, তাও বলতেছি আমি তো শেখ হাসিনার কথা বলতে চাই, আমি টিউলিপ সিদ্দিকীর কথা বলতে চাই না। কারণ উনি নিজেই তো বলছেন উনি বাংলাদেশের কেউ না, উনি আওয়ামী লীগের কেউ না, বাঙালির সাথে সময়। কেন ভাই আপনি এই জিনিসটা বারবার এখানে এনে আমাদের রাজনীতিতে নৈতিকভাবে দুর্বল করছেন? দরকার নাই তো। আমরা শেখ হাসিনাকে নিয়ে কথা বলি, আমরা নৌকা মার্কা আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলি, এতে কোনো অসুবিধা আছে? এখন এটা নিয়ে আরেকটু কথা বলি তাহলে। নৌকা মার্কা আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ হয়ে আছে, রেজিস্ট্রেশনও বাতিল হয়ে আছে। না, নিষিদ্ধটা হয়নি ঠিক মতো। কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে। না, কার্যক্রম নিষিদ্ধ হয়নি ঠিক মতো। আইন তো কোনো হাফ ডান হতে পারে না, কেক তো হাফ বেকড হতে পারে না। পুরো একটা কেক পুরো না বানিয়ে আপনি বলতে পারেন না এটা কেক।
হ্যাঁ, পুরা মাংস সিদ্ধ না করে পুরা মাংস কষাই না দিয়ে আপনি বলতে পারেন না যে আমি গরুর মাংসের কারি বানিয়েছি। হ্যাঁ, তো আপনি তো স্থানীয় সরকারে যারা নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান আছেন তাদেরকে একেবারে তাদের পদে রেখে আপনি আবার এখানে একটা আইন করছেন, এটা তো হচ্ছে না। নৌকা মার্কা তো কর্মক্ষম অবস্থায় আছে, আরপিওতে বলা আছে যে আমি মার্কাকে স্বীকৃতি দিলাম, তার মানে দিস চেয়ারম্যান ইজ এ পলিটিক্যাল চেয়ারম্যান। তো আপনি পলিটিক্যাল চেয়ারম্যান পুরো দেশে 4,000-এর উপরে বিরাজমান, আর এখানে আপনি বলতেছেন আপনি নৌকাকে কি করছেন। অবশ্যই না, আইনও বানাইতে জানে না, কোনো নিষিদ্ধ হয়নি। কিসের নিষিদ্ধ হয়েছে? আপনি আইনই বানাইতে পারেন না, কিসের নিষিদ্ধ? আইনটাই তো হয়নি, ত্রুটিযুক্ত আইন। জি, কিন্তু আইন ত্রুটিযুক্ত হলেও সেটি মানে শারমিনের নৌকা নৌকা, রাশেক রহমানের নৌকা নৌকা না, এরকম আইন হয় নাকি আসলে? শারমিনের নৌকার সাইজ বড়, এই জন্য এই নৌকা ঠিক আছে, রাশেকের নৌকার সাইজ ছোট কিন্তু পানিতে ভাসে, তার ওটার নৌকা ঠিক নেই, এটা কি আইন হয়? জি, আপনি বলছেন আইনটি হাফ ডান, কিন্তু এটা একটা প্রজ্ঞাপন আমি বলবো জারি কেন? হয়েছে। আমি বলবো কেন? আমি তো একটা উদাহরণ দিয়ে হ্যাঁ, বললাম। স্পষ্ট। আপনি নিশ্চয়ই আরপিও পড়েছেন। আরপিওতে একটি রাজনৈতিক দলকে কি কি শক্তি দেওয়া হয়েছে? তিনি একজন প্রার্থী দিবেন তার মার্কা দিয়ে, তার মানে উনি ধানের শীষ না, উনি বিএনপির প্রার্থী। উনি নৌকা না, উনি আওয়ামী লীগের প্রার্থী। তাহলে যিনি আওয়ামী লীগের মার্কা নিয়ে জিতে এসেছেন তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে ওই চেয়ারম্যানগিরি নিষিদ্ধ হওয়ার কথা, হয় নাই তো। ইশরাক তাহলে শপথ চায় কিভাবে? ইশরাক কি দিয়ে নির্বাচন করেছে? ধানের শীষ, তার প্রতিদ্বন্দ্বী নৌকা দিয়ে। যদি নৌকা এবং আওয়ামী লীগ একেবারেই না থাকে তাহলে তো পুনঃতফসিল ঘোষণা করে ইশরাককে আবার নির্বাচিত হতে হবে। না, তখন ওই তো নির্বাচন নিষিদ্ধ তো এখন থেকে, মানে এই প্রজ্ঞাপন জারির পর থেকে নো 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 নো, এখন থেকে কেন হবে? ইটস আপনার তো রেট্রোস্পেক্টিভ এন্ড ফিউচার। না না, এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট না তো। 100% অবশ্যই, কেন না? ডেফিনেটলি। আপনি আগের সংসদ সবকিছু ভেঙে দিচ্ছেন, নাথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ দেয়ার। এমনকি 5ই আগস্টের পরে তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ ছিল না। না, এবং যদি আজকের থেকেও যদি আপনি ধরে নেই যে শুধু আজকের থেকে নেই, তাহলে আজকের থেকে যেই চেয়ারম্যান নৌকা তারটা আপনি সেখানে একটা নির্বাচন দিচ্ছেন, অন্য কাউকে দিচ্ছেন, তাহলে তো ত্রুটিযুক্ত। আপনি ইশরাকের শপথ কখন নেওয়া হবে? এখন, আগে না। তাহলে এখন নিতে গেলে ওই তফসিলকে এখন বলবৎ থাকতে হবে। ওই তফসিল এখন বলবৎ থাকবে কিভাবে যদি এখন নৌকা না থাকে? এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আগের নির্বাচনগুলো তো নির্বাচন হয়ে গেছে, ওগুলো তো কার্যক্রম নিষিদ্ধ সে করছে। এখন আমরা যদি নিজেরা তার কার্যক্রম নিষিদ্ধ মাইনে নেই তাহলে তার আমার কিছু বলার নাই। তাহলে আমি এখন তো বুঝলাম না, আপনারা আসলে ওদের লাফালাফির থেকে আমাদের লাফালাফি বেশি। তাহলে আপনারা এখন, মাইনে নিবেন? মানে আমার এই প্রশ্ন, সিম্পল প্রশ্ন, আপনারা তাহলে এখন কি করবেন? আপনাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আমরা কি করবো? আমরা বসে আছি নির্দেশনা পাওয়ার জন্য। কি করবো আমি সেটা বলতে পারি না। আপনি আমাকে এত উপরের জায়গায় বসাচ্ছেন কেন? আচ্ছা, মানে আওয়ামী লীগের একজন নেতা, একজন কর্মী, তারুণ্যের প্রতীক হিসেবে পরিচয় করিয়ে আমরা দিয়েছেন কর্মী। হ্যাঁ, আমি কর্মী। কিসের? আমি তো কর্মী, আমি তারুণ্যের প্রতীক হলাম কিভাবে বলেন? আপনার নেত্রী আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, পরিচয় দিয়েছে, আমি কৃতজ্ঞ, আমি তো বললাম। এই জন্য আমি কর্মী হয়ে থাকতে চাই, কিন্তু আমি তাই বলে যেটা সত্য, যেটা হওয়া উচিত সেটা বলতে পারবো না তা না। তবে যেটা হওয়া উচিত বলার পরে সিদ্ধান্তটা ওনারা এভাবে নিবেন কি নিবেন না সেটুকু তাদের জায়গা, তারা নিতে পারেন। আর যদি আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিত তাহলে আমরা অন্যভাবে করতাম। আপনি আজকে দেখেন সালমান এফ রহমানের সাথে গোলাম মওলা রনির গন্ডগোলের সূত্র ধরে এই গোলাম মওলা রনি সাহেব এমপি থাকা অবস্থায় জেলে গেছেন, জান নাই? এখন বাজারের কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। গোলাম মওলা রনি এখন শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। তার মানে কি? সে তো বিরুদ্ধেও কথা বলছে। তার মানে পৃথিবীতে কিছু লোক থাকবে যারা তোতা পাখির মতো কথা বলবে না। আপনি তো এইভাবে মানুষকে দূর করে দেন, বাদ দিয়ে দেন, তার তো সমস্যা। আপনি মনে করেন আন্দালিক পার্থ প্রচুর আওয়ামী লীগকে গালিগালাজ করে, আমার নেত্রীকেও গালিগালাজ করে। কিন্তু আমি আবার মাঝে মাঝে চিন্তা করি যে আচ্ছা, সে তো চাইলে বিএনপিতে জয়েন করতে পারত, কিন্তু সে বিএনপিতে জয়েন না করে আবার একটা জাতীয় পার্টি দলের সভাপতি হয়ে সে বাইরে আছে। কারণ কি? তার মানে একেবারে দালালিটা 16 আনা করতে চায় না। তার মানে নিজের একটা স্বকীয়তা, নিজের একটা স্বতন্ত্র জায়গা ধরে রাখতে চায়। ঠিক আছে না? এখন ঘটনা হচ্ছে আপনাকে তো মানুষের ভালোগুলো খুঁজে বের করতে হবে। আজকে ফজলুর রহমান সাহেব, হ্যাঁ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, কিন্তু মুক্তিযোদ্ধা বটে। তো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটা মিথ্যা কথা তো বলতেছেন না। বলতেছে যে আমি মাঝে মাঝে খামোশ বলে চিৎকার করি। কেন?
আমি মৌলানা ভাসানীর বক্তৃতা থেকে এটা অ্যাডপ্ট করেছি। আমি কি তার জন্য ওনাকে আমার বিরোধী কাউকে মনে করবো? কোনো মনে করবো না। তিনি বলতেছেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব এমনি এমনি হন নাই, অনলপর্ষী বক্তা ছিলেন। মানুষ কত কিছু শিখতে পারে, জানতে পারে, এবং কি ওনার জাতীয়তাবাদের চেতনা তৈরি হয়েছে বঙ্গবন্ধু থেকে, এটা অপর্ষী। তাইলে করুক না বিএনপি, ভালো কিছু পাচ্ছি তো। মানে আপনাদের কথা আপনারা বলতে পারছেন না, এখন আপনাদের বিরোধীদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন। আর আমাদের তাই তো অবস্থা। আমরা মঈনুদ্দিন খান বাদল সাহেব মরহুম মারা গেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতার সাক্ষাৎ প্রতিমূর্তি, এই যে তার অমর বক্তব্য, সেটাকে কেটে কেটে এখন আমরা আমাদের ইয়ের মধ্যে ছাড়ি। লজ্জার বিষয় না? আওয়ামী লীগের কোনো বক্তা নেই তো, বক্তা তৈরি হইতে, যে বক্তা তৈরি হইতে তাকেই সাইজ করে দিচ্ছে। শেখ হাসিনা শক্তিশালী মানুষ, আমাকে উনি ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, কিন্তু আমার কি পরিমাণ দলের মধ্যে শত্রু, যাদের নিয়ে আলাপ করলাম তারা কি বাদ ছিল 12টা বাজানোর জন্য? আরো তো অনেকের নাম বলি নাই। যেখানে আপনি ভালো বক্তা দেখবেন সেখানে তো ক্রাইসিস আওয়ামী লীগে। একটা বক্তা নেই, একটা লোক কথা বলতে পারে। আরে ভাই, গ্রিস ও ট্রয়ের উপাখ্যান, ইলিয়াড ওডিসি হোমার দেখছিল, সেখানে রাজপুত্র প্যারিস হেলেনের সাথে কথা বইলা সারা ভুবনকে একটা যুদ্ধের মধ্যে ফালাই দিল। রাজা আগামেমনন, মেনেলিউস, হেক্টর, একিলিস, কি অবস্থা, যুদ্ধ করতেছে বছর বছর, মুখের কথা। ঠিক আছে? তো আপনি একটা দল করবেন, আপনি বক্তৃতা দেওয়ার লোক রাখবেন না, সমলে উৎপাটন করো। আপনি একটা দল করবেন, চিন্তা করে একটা কথা বলবে যেটা যুক্তিসঙ্গত হবে, আপনার সাথে যুক্তি দিয়ে কথা বলতে চায়, আপনি সেটা দিবেন না, তাকে সমলে উৎপাটন করবেন। ধরেন এখন এটা তো পরিস্থিতি, আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে, সামনে এগোতে হবে। একদম শেষ প্রশ্ন করি। আওয়ামী লীগের এই যে কার্যক্রম নিষিদ্ধ, আপনি যদিও বলছেন এটা হাফ ডান, এটা কিছু হয় নাই, কিন্তু এই যে একটা প্রজ্ঞাপন জারি হলো, এটা একটা সরকারি প্রজ্ঞাপন, এটি জারি করা হলো, রেজিস্ট্রেশন বাতিল করা হলো, আপনাদের মানে স্থগিত করা হলো, সেখানে দেশে বিদেশে, দেশের যেমন রাজনৈতিক দলগুলো সবাই সন্তুষ্টি প্রকাশ করলো, সাধুবাদ করলো, যারা করলো না কোনো প্রতিক্রিয়া দিল না। বিদেশে তেমন কোনো প্রতিক্রিয়া খুব কি আছে? কেন নাই? কোনো প্রতিক্রিয়া নাই। শুনেন, আমি নেলসন ম্যান্ডেলার কথা আপনাকে বলতে চাই। ডিগনিটি ইজ yours, no other shall bestow dignity onto you. আত্মসম্মান একান্তই আপনার নিজের, অন্য কোনো ব্যক্তি আপনার উপরে আত্মসম্মান বর্ষিত করতে পারেন না। শব্দটাই হচ্ছে আত্মসম্মান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কি নিষিদ্ধ না, সেটা নিয়ে চিন্তা করে বসে থাকলে হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এই অবিচ্ছেদ্য অংশকে নিষিদ্ধ করা যায় না, এটা মনে করেই আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যাওয়ার পথে যেই ছল চাতুরি বা যেই উপলক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উঠে এসেছে, সেটাকে ব্যবচ্ছেদ করে, সেটাকে গবেষণা করে, সেটাকে উপলব্ধিতে নিয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা গ্রহণ করতে হবে। তার মানে আওয়ামী লীগের ভাবমূর্তিকে নষ্ট করার মতো কোন লোক যদি থেকে থাকেন, তাদেরকে বাদ দিয়েই আওয়ামী লীগ নামক এই বিশাল বৃহৎ যে যানটি, তাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনার এই আবেদন আপনার দলের কাছে গ্রহণযোগ্য হয় কিনা সেটি এখন দেখার বিষয়, বা হতে পারে, আপনি ঠিকই বলেছেন, গ্রহণযোগ্য হতে পারে কিনা, না হতে পারে, হয় কিনা বা দল বিবেচনা করে কিনা সেটি দেখার। না, ইউ আর সো কারেক্ট। এখানে তো কোনো, শুনেন, আমি আপনাকে একটা ছোট জিনিস বলি। আমরা চাই প্রতিটা জিনিস পারপেচুয়ালি চলুক। 1980-র দশকে হিথ্রো এয়ারপোর্ট যখন ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, আপনি ঘাটলে দেখবেন হিথ্রো এয়ারপোর্টের আশেপাশে যারা বসবাস করতো তারা সরকারের কাছে একটা পিটিশন দিল যে রাত 12টার পরে আমাদের এখানে রাতে এই ব্যস্ত বিমানবন্দরে বিমান নামে, প্রচুর শব্দ হয়, আমাদের ছেলেমেয়েরা ঘুমাতে পারে না, আমাদের অসুস্থ বাবা মারা ঘুমাতে পারে না, আমরা এটার একটা সুব্যবস্থাপনা বা সমাধান চাই। এবং সেই সময় থেকে আজ অবধি রাত 12টার পরে হিথ্রোতে কোনো ফ্লাইট কিন্তু নামতে পারে না, এটা আপনি জানবেন। এবং কনকর্ড যখন চলমান ছিল তখনও কনকর্ডেরও চলার একটা সময় ঠিক করে দেওয়া ছিল, যাতে কনকর্ডের ওই হাইপারসনিক মানে সুপারসনিক আওয়াজটা যাতে কোনোভাবে এলাকাবাসীকে এফেক্ট না করে। কেন বলছি জানেন? ইংল্যান্ড এমন একটা দেশ যেখানে গাজার লোক যেমন আছে, ইসরায়েলের লোক যেমন আছে, আরব দেশের লোক যেমন আছে, সারা পৃথিবীর চোর, বদমাস, ভালো, ঋষি, মুনি সব ধরনের লোক থাকে, কিন্তু দে আর রেগুলেটেড, একটা আইন কানুনের মধ্যে দিয়ে তারা চলে। এই যে আজকে আমরা একেবারে বিভিন্ন আবাসিক এলাকায় মিছিল করা শুরু করেছি,
বাঙালিরা বাংলাদেশের জন্য। এটাকে যেমন একদিক থেকে সেলুট জানাই, আরেক দিক থেকে বলতে চাই ভাই একটু সতর্ক থাকবেন। ওই আবাসিক এলাকার লোকগুলা যদি একবার আপনাদের বিরুদ্ধে একটা পিটিশন দিয়ে বসে, তখন প্রয়োজনের সময় কিন্তু মুভমেন্ট করতে পারবেন না, অসুবিধা হয়ে যাবে। সুতরাং রক্ত গরম, রক্ত টকবক করছে সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু থেমে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় কি করবেন বা কি করবেন না, কি করা সমীচীন, কি করা উচিত না। আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তার হোটেলের সামনে দাঁড়ায়, ওয়েলকাম, প্লিজ গো আহেড, দ্যাটস এ কমার্শিয়াল জোন, কোনো সমস্যা নেই, এখানে করবেন, করতেই পারেন। আমরা তো দেখে আসছি নেত্রীও যখন যাইতেন বিএনপি করতেন, এটা খুব স্বাভাবিক, ইংল্যান্ডে দে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এমনকি ডরচেস্টার হোটেলও এটা তারা এটার ভিতরে ইউজ টু হয়ে গেছে। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে কাউকে খুশি করতে গিয়ে এমন কোনো কাজ করেন না যে নিজের অস্তিত্ব, নিজের সক্ষমতাই সামনের দিনে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তাশিফ রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হয়ে এতক্ষণ কথা বলবার জন্য। ধন্যবাদ সময় দেওয়ার।